আপনারা যখন লঙ্কা, বেগুন, টমেটো, শসা, তরমুজ, কুমড়ো জাতীয় ফসল প্রভৃতি চাষ করে থাকেন, তখন এইসব ফসল লাগানোর পরেই কোনো না কোনো সময় একবার এইসব ফসলে থ্রিপস পোকার আক্রমণ ব্যাপক পরিমাণে ঘটে। আর ওই সময়তে আপনারা বাজারে যান, বিভিন্ন ধরনের এই থ্রিপসকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে এসে গাছে প্রয়োগ করেন। কোনোটিতে কাজ পান, আবার কোনোটিতে কাজ পান না, যার ফলে আপনার ওই ফসলে থ্রিপসের পোকার আক্রমণ বেড়ে যায়, যার ফলে লঙ্কার পাতা কুঁকড়ে যায়, তারপরে শসার যে ডগাটা সেই ডগাটা মোটা হয়ে যায় এবং পাতা অনেক সময় কুঁকড়ে যায়, পাতা বিভিন্ন টাইপের হয়ে যায়। আর এর পাশাপাশি ওই পোকা আপনার ওই ফসলে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ, যেমন মোজাইক, ক্লোরোসিস, এই ধরনের রোগে ব্যাপক পরিমাণে ছড়িয়ে দেয়, যার ফলে আপনার ওই ফসলটি আস্তে আস্তে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। নমস্কার, আমি শান্ত, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যে বাজার থেকে থ্রিপসকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব কীটনাশক নিয়ে আসছেন সেটির কোনোটি কাজ করছে বা কোনোটি কাজ করছে না, কেন, কি কারণে এই সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করার পাশাপাশি আজকালকার দিনে একেবারে আধুনিক প্রযুক্তিতে যেসব কেমিক্যাল কম্পোজিশনে যেসব নতুন কীটনাশকগুলো আসছে, যেগুলোকে 1 থেকে 2 বার ব্যবহার করে আপনারা আপনার ফসলের থ্রিপস পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই সব বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একেবারে ডিটেলসে আলোচনা। আপনাদের ফসলে যখন থ্রিপসের আক্রমণ ঘটে তখন আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে এসে প্রয়োগ করেন, কোনোটিতে কাজ পান, আবার কোনোটিতে কাজ পান না একদমই। আবার কোনোটি একবার প্রয়োগ করার পর কাজ পেয়েছেন, দ্বিতীয়বার যখন প্রয়োগ করছেন তখন আর কোনোভাবেই কাজ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, এই বিষয়টা নিয়ে সবার প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করা যায়। 1 নম্বর কারণ হলো এই থ্রিপস কি হয়, এদের শরীরে কীটনাশকের যে বিষক্রিয়া প্রতিরোধী যে এনজাইম খুব দ্রুত তৈরি করতে পারে, যার ফলে কীটনাশক যখন আপনারা প্রয়োগ করছেন থ্রিপসের শরীরে যাওয়া মাত্রই ওই এনজাইম ওই কীটনাশককে বাধা সৃষ্টি করছে, যার ফলে ওই কীটনাশক আর কাজ করছে না, থ্রিপসের শরীরে কোনো ধরনের বিষক্রিয়া ঘটছে না, যার ফলে থ্রিপস মারা যাচ্ছে না। 2 নম্বর, থ্রিপস খুব দ্রুত প্রজনন করতে পারে, যার ফলে এরা খুব দ্রুত জনসংখ্যা বাড়াতে পারে, যার ফলে ওই কীটনাশক প্রতিরোধী ক্ষমতা প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্মে খুব দ্রুত পরিবর্তন হয়। 3 নম্বর হলো অনেক থ্রিপসের প্রজাতি আছে যেগুলো যৌন সঙ্গম ছাড়াই প্রজনন করতে পারে, অর্থাৎ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা প্রজনন করতে পারে, যার ফলে কি হয়, এই থ্রিপস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এদের যে জিনের যে পরিবর্তন সেটা দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে এরা দ্রুত তাদের শরীরে কীটনাশক প্রতিরোধী এনজাইমগুলো তৈরি করতে পারে। 4 নম্বর হলো থ্রিপসের যে জনসংখ্যার মধ্যে জেনেটিক বৈচিত্র্য ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যায়, যার ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু কীটনাশক প্রতি খুব দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। 5 নম্বর হলো কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে থ্রিপসের শরীরে এই যে এনজাইম তৈরির পরিমাণ ব্যাপক পরিমাণে বাড়িয়ে ফেলতে পারি, প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্ম, যার ফলে কি হয়, এবং মাত্রার অতিরিক্ত ব্যবহার করার ফলে ওই কীটনাশক কোনোভাবেই থ্রিপসের শরীরে বিষক্রিয়া ঘটিয়ে থ্রিপসকে নিষ্ক্রিয় করতে পারে না, যার ফলে এরা স্বাভাবিকভাবেই এদের জনসংখ্যা বাড়াতে পারছে এবং গাছে ব্যাপক পরিমাণে ক্ষতি করছে। 6 নম্বর হলো এই থ্রিপস খুব ছোট আকারের হয়ে থাকে, একেবারে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন গাছের লোমের আকারের চেয়েও ছোট, যার ফলে এখানে কোনোভাবে কীটনাশক প্রবেশ করতে পারবে না, একবারে সেখানে লুকিয়ে থাকে, অর্থাৎ বেগুন, লঙ্কা, টমেটো এইসব কি হয়, এইসব গাছের ফুলের মধ্যে লুকিয়ে থাকে। আবার কুমড়ো গোত্রীয় ফসলে যেমন কুমড়োর ডগা, শসার ডগা, এইসব গাছের যে ডগার মধ্যেখানে আপনারা দেখতে পাবেন যে থ্রিপস লুকিয়ে আছে, যার ফলে কি হয়, ওখানে সাধারণত বর্ষজনিত কীটনাশক বা বেশ কিছু কীটনাশক বা কীটনাশকের জল পৌঁছায় না, যার ফলে থ্রিপসের শরীরে বিষক্রিয়া ঘটেও না, আর থ্রিপসকে আমরা মারতেও পারি না। আর 7 নম্বর হলো আমরা একই কীটনাশক বারবার ব্যবহার করি, যার ফলে থ্রিপসের শরীরে ব্যাপক পরিমাণে কীটনাশক প্রতিরোধী যে এনজাইম সেটা আরো স্ট্রং তৈরি হতে পারে। ব্যবহার করার পর
আর অন্য কীটনাশক অনেক সময় কাজ করে না, ওদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে না, যার ফলে আর থ্রিপসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আপনার ফসলে যদি থ্রিপসের আক্রমণ করে, তাহলে আপনারা কি ধরনের আধুনিক কেমিক্যাল কম্পোজিশনে কীটনাশকগুলোকে ব্যবহার করে 1 থেকে 2 বার ব্যবহার করি আপনার ফসলে থ্রিপসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং ওই কেমিক্যাল কম্পোজিশন গুলোকে ব্যবহার করলে আপনার ফসলে আক্রমণ করা যে থ্রিপস আছে তাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্ট পাওয়ার সেটাও তৈরি হবে না। প্রথমত আসি, যে কেমিক্যাল কম্পোজিশনটা বা যে কীটনাশকটিকে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো করমন্ডল কোম্পানির ক্যানিস্টার, যার মধ্যে আছে হেক্সিথিয়াজক্স 3.5% সঙ্গে ডাইফেনথিউরন 42% WDG ফর্মে। এই কেমিক্যাল কম্পোজিশনে কীটনাশকটি কিভাবে কাজ করে না, ডুয়েল অ্যাকশন ব্রড স্পেকট্রাম কীটনাশক, যেহেতু দুটো কেমিক্যাল কম্পোজিশন একসাথে কাজ করে এবং দীর্ঘদিন পর্যন্ত কাজ করে। এছাড়াও এর ট্রান্সল্যামিনেট ক্রিয়া বর্তমান থাকার জন্য পাতার তলার যে লুকানো যেসব থ্রিপস গুলো থাকে তাদের শরীরেও পৌঁছাতে পারে খুব দ্রুত, এবং গাছের শরীরের মধ্যে খুব দ্রুত মিশে যায়, মানে জাইলেম এবং গাছের রসের মধ্যে, যেটা থ্রিপ রস শোষণ করে খায়, সেই রসের মধ্যে মিশে যাওয়ার কারণে খুব সহজে পোকাদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে, পৌঁছে যায়, এবং খুব দ্রুত মানে স্প্রে করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এর কার্যকারিতা আপনারা দেখতে পাবেন। এই করমন্ডল কোম্পানির ক্যানিস্টারকে আপনারা সাধারণত 25 থেকে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে বিকেলের দিকে স্টিকার মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করলে ভালো কাজ পাবেন। একবার প্রয়োগ করার কমপক্ষে 10 থেকে 15 দিন পরে আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করবেন। দ্বিতীয় যে কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশকটিকে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো বিএসএফ কোম্পানির এক্সপোনাস, যার মধ্যে ব্রোফোনিলাইট কেমিক্যাল কম্পোজিশনটি থাকে। এই কেমিক্যাল কম্পোজিশনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্সল্যামিনেশন ক্রিয়া বর্তমান এবং জিবিএ রিসেপ্টরে অর্থাৎ স্নায়ুতন্ত্রের সংকেত প্রেরণে বাধা সৃষ্টি করে কীটপতঙ্গদের শরীরে, যার ফলে খুব দ্রুত মানে একবারে ডিম থেকে নিম্ফ অবস্থা থেকে আর প্রাপ্তবয়স্ক সবাইকে বিষক্রিয়া ঘটিয়ে খুব দ্রুত মেরে ফেলতে পারে। আপনারা যখনই স্প্রে করবেন খুব দ্রুত পাতার তলায় লুকিয়ে থাকা যে থ্রিপস পোকাগুলো থাকে তাদের সংস্পর্শে আসে, এবং যারা ওই যে কুমড়ো গোত্রীয় ফসল বা শশা গোত্রীয় ফসলের ডগার মধ্যে লুকিয়ে থাকে, যেখানে খুব সহজে পৌঁছায় না, সেখানেও খুব সহজে দ্রুত পৌঁছে যেতে পারে এই এক্সপোনাস, যার ফলে খুব দ্রুত এই থ্রিপস পোকাগুলোকে আপনারা মারতে পারবেন এই বিএসএফ কোম্পানি এক্সপোনাসকে ব্যবহার করে। এই এক্সপোনাসকে 2 থেকে 3 ml প্রতি 15 লিটার জলে আপনাদের ব্যবহার করতে হবে, এবং অবশ্যই সিলিকন স্টিকার মিশিয়ে ব্যবহার করবেন। বিকেল বেলা স্প্রে করবেন এবং একবার স্প্রে করার কমপক্ষে 15 দিন পরই আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করবেন, তাতে এর কাজটা আপনারা খুব ভালো দেখতে পাবেন। তৃতীয় যে কীটনাশকটিকে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো গোদরেজ কোম্পানি গ্রাসিয়া, যার কেমিক্যাল কম্পোজিশন হলো ফ্লুক্সামেটামাইড 10% ইসি। এই কেমিক্যাল কম্পোজিশনের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, সেটা হলো ট্রান্সল্যামিনেশন ক্রিয়া বর্তমান, অর্থাৎ পাতার উপরের অংশে স্প্রে করার সাথে সাথে পাতার তলা এবং গাছের শরীরের রসের মধ্যে মিশে যায়, এবং প্রচন্ড টেম্পারেচার অর্থাৎ এই এখন যে 42 ডিগ্রি প্রায় টেম্পারেচার চলছে এই সময়তেও, এবং এই প্রচন্ড যদি বৃষ্টি হয়ে যায়, স্প্রে করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যায়, তখনও এর কার্যকারিতা এবং এর কাজের কোনো রকম পরিবর্তন হয় না, এর সম্পূর্ণ আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এটা কিভাবে কাজ করে না, গামা অ্যামাইনো বুইটারিক অ্যাসিড অর্থাৎ স্নায়ুতন্ত্রের বিষক্রিয়ার মাধ্যমে পোকাদের অর্থাৎ ওই যে থ্রিপসের শরীরে বিষক্রিয়া ঘটায় এবং তাদের মেরে ফেলে। এই গোদরেজ কোম্পানির গ্রাসিয়াকে আপনারা সাধারণত 12 থেকে 15 ml প্রতি 15 লিটার জলে গুলে আপনারা বিকেলের দিকে স্প্রে করুন, এবং স্টিকার মিশিয়ে যদি স্প্রে করেন খুব ভালো রেজাল্ট পাবেন, এবং একবার স্প্রে করার কমপক্ষে 12 থেকে 15 দিন পরে আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করলে আর প্রয়োগ করার প্রয়োজন হবে না। চতুর্থ যে কীটনাশকটিকে ব্যবহার করে আপনারা থ্রিপসকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হলো আদামা কোম্পানি ট্যাসিড, যার কেমিক্যাল কম্পোজিশন হলো ডাইফেনথিউরন 40% সঙ্গে স্পাইনোটোরাম 5% এসসি ফর্মুলেশনে। এটি একটি ডুয়েল অ্যাকশন ব্রড স্পেকট্রাম কীটনাশক, যেহেতু দুটো কীটনাশকের একসঙ্গে কাজ করে। এটি একটি জিবিএ রিসেপ্টরের উপর হস্তক্ষেপ করে পোকামাকড়ের যে স্নায়ুতন্ত্র অর্থাৎ
থিপসের যে স্নায়ুতন্ত্রের উপর ব্যাপক পরিমাণে অ্যাটাক করে। এর আরো একটা গুণ হলো অত্যন্ত ট্রান্স ল্যামিনার ক্রিয়া বর্তমান থাকার জন্য দ্রুত অ্যাকশন নেয়। পাতার উপরের অংশে যখন স্প্রে করবেন দ্রুত পাতার তলায় চলে যাচ্ছে, কারণ থিপস খুব লুকিয়ে থাকে, সেখানেও খুব সহজে পৌঁছে যায় এবং প্রচন্ড বৃষ্টির মধ্যেও এর যে কার্যকারিতা সেটা কোনোভাবেই নষ্ট হয় না। এই কীটনাশকের আরো একটা গুণ হলো কাইটিন সংশ্লেষে বাধা সৃষ্টি করে, যার ফলে থিপসের শরীরে যে কাইটিন সংশ্লেষ হয় সেটা আর হয় না, যার ফলে থিপস মারা যায়। এবং দীর্ঘদিন পর্যন্ত এই কীটনাশকটি প্রায় 15 দিন পর্যন্ত এর বিষক্রিয়া গাছের মধ্যে দেখতে পাওয়া যায়, যার ফলে থিপসকে প্রায় 15 দিন পর্যন্ত কন্ট্রোল করে। একবার প্রয়োগ করার পর কমপক্ষে 15 থেকে 16 দিন পরই আপনারা দ্বিতীয়বার ব্যবহার করুন, আর আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে না, আপনার গাছে পুরো থিপস নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে থিপসকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তার জন্য একেবারে আধুনিক প্রযুক্তির কোন কীটনাশকগুলোকে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবেন, এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন, এবং আপনার ফসলের যদি কোনো সমস্যা থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা পোস্ট করুন। আমরা সকলে মিলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন।